একটা প্রশ্ন করি, আমরা ছোটবেলা থেকে যা ইতিহাস পড়েছি তার সবটাই কি সত্যি ছিল, নাকি তার ভেতরেও এমন কিছু গল্প ছিল যেগুলোকে বছরের পর বছর ধরে ইতিহাস বলে বিশ্বাস করানো হয়েছে? আমাদের স্কুলে আমাদের শেখানো হয়েছিল আর্যরা নাকি ভারতের মানুষ ছিল না, তারা মধ্য এশিয়া থেকে এসেছিল, তারপর এখানকার মানুষদের পরাজিত করে এই ভূমিতে নিজেদের সভ্যতা গড়ে তোলে। এতবার এই কথা শুনেছি যে একসময় আর প্রশ্নই করিনি। কিন্তু যদি বলি গল্পের ভিত্তিটাই আজ প্রশ্নের মুখে, যদি বলি যে তথ্যকে একসময় ইতিহাসের চূড়ান্ত সত্য হিসেবে পড়ানো হতো সেটাকে আজ বিশ্বের বহু গবেষক নতুন করে পরীক্ষা করছেন। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ধারণাটা প্রথমে জনপ্রিয় করেছিল কারা জানেন? ভারতীয় ইতিহাসবিদরা নয়, ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন। তাহলে প্রশ্ন হলো, এটা শুধুই একটি গবেষণার ভুল ছিল, নাকি এর পেছনে ছিল আরো বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। চলুন। দেখুন, একটা প্রশ্ন থেকেই যায়, এই আর্যরা বাইরে থেকে এসেছিল কথাটা প্রথমে এত জোর দিয়ে ছড়ালো কে? ঘটনাটা শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে ইউরোপের কয়েকজন ভাষাবিদ ও গবেষক, যাদের মধ্যে ম্যাক্স মুলারের নাম সবচেয়ে বেশি আলোচিত। তিনি দাবি করতে শুরু করেন যে আর্য ছিল মধ্য এশিয়া বা ইউরোপীয় অঞ্চলের একটি জনগোষ্ঠী। তাদের মতে এই জনগোষ্ঠী ভারতে এসে এখানকার মানুষের উপর নিজেদের ভাষা ও সংস্কৃতির প্রভাব বিস্তার করেছিল। ধীরে ধীরে এই ধারণায় ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা এবং ইতিহাসের বইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত ইতিহাস হিসেবে পড়ানো হতে শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, এই তত্ত্বের ভিত্তি কতটা শক্ত ছিল, আর আধুনিক গবেষণা আজ এই দাবি সম্পর্কে কি বলছে? গল্পটা এখানেই শেষ নয়। 1946 সালের ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক স্যার মার্টিমার হুইলার যখন মহেঞ্জোদারো ও হরপ্পার খনন কার্যের দায়িত্ব ছিলেন, তখন ওখানকার একটি নির্দিষ্ট স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কয়েকটি মানুষের কঙ্কাল পাওয়া যায়। আর ঠিক তখনই ওই আবিষ্কারের উপর ভিত্তি করে হুইলার সাহেব একটা আলোড়ন তোলা মন্তব্য করে বসলেন। ওনার মুখের ভাষাটা ঠিক কেমন ছিল জানেন? তিনি বলেন, বৈদিক দেবতা ইন্দ্রের অনুসারী আর্যদের আক্রমণই নাকি সিন্ধু সভ্যতার পতনের প্রধান কারণ। কিন্তু আজ একটা বড় প্রশ্ন তোলা দরকার, এই মস্ত বড় সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ কি তখন সত্যিই ছিল? সেই সময় তো আজকের মতো আধুনিক ডিএনএ বিশ্লেষণ ছিল না, কোনো উন্নত ফরেন্সিক প্রযুক্তিও ছিল না। ফলে স্বাভাবিকভাবেই পরবর্তীকালে অনেক গবেষক প্রশ্ন তুলেন, এত বড় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত কি কয়েকটি কঙ্কাল দেখে চট করে টেনে দেওয়া উচিত ছিল? এরপর কয়েক দশক ধরে যখন আরও বেশি প্রত্নতাত্ত্বিক গবেষণা, ফরেন্সিক বিশ্লেষণ এবং নতুন খনন কার্য হলো, তখন বহু বিশেষজ্ঞই হুইলারের এই ব্যাখ্যার সঙ্গে আর একমত হতে পারেননি। তাদের পরিষ্কার মত ছিল, ওই কঙ্কালগুলোকে সরাসরি কোনো আর্য গণহত্যার প্রমাণ হিসেবে দেখানোর মতো কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ কোথাও পাওয়া যায়নি। কিন্তু ব্রিটিশদের তৈরি করা এই পুরো মিথ্যা গল্পের কাহিনী এক ঝটকায় তছনছ হয়ে গেল 2019 সালে এসে, যখন হরিয়ানার রাখিঘারহিতে সিন্ধু সভ্যতার 4,500 বছর পুরনো এক মহিলার কঙ্কাল খুঁজে পাওয়া গেল। পুরো বিশ্বের চোখে তখন ভারতের দিকে লখনৌয়ের বীরবল সাহানি ইনস্টিটিউটের প্রধান জিন বিজ্ঞানী ডক্টর নীরজ রায় এবং প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক ডক্টর বসন্ত সিন্ডে ওই কঙ্কালের ডিএনএ সিকোয়েন্সিং বা পরীক্ষা করলেন। এরপর আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল সেল যখন সেই আসল রিপোর্টটা পাবলিশ হলো, পুরো ওয়েস্টার্ন বা পশ্চিমা দুনিয়া একদম থমকে গেল। কেন জানেন? কারণ সেই 4,500 বছরের পুরনো খাঁটি সিন্ধু সভ্যতার মানুষের শরীরের মধ্যে এশিয়ান কোনো ডিএনএর নাম নিশানাই ছিল না। বিজ্ঞান ল্যাবরেটরিতে প্রমাণ করে দিল, সিন্ধু সভ্যতার মানুষ আর বৈদিক আর্য সভ্যতার মানুষ কেউ আলাদা ছিল না, তারা সবাই ভারতের মাটির সন্তান ছিল। এবার যারা বলেন, ধুর ভাই, সায়েন্সের এত লজিক বুঝি না, আর্যরা তো শুধু উত্তর ভারতের পাঞ্জাব এলাকাতেই থাকতো, দক্ষিণ ভারতের কথা তো তারা জানতোই না, তাদের উদ্দেশ্যে এবার একটা বাস্তব কথা বলি। রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড কি আপনারা একটুও পড়েছেন? সীতাকে খুঁজে বের করার জন্য রাজা সুগ্রীব যখন বানর সেনাদের চারদিকে পাঠাচ্ছেন, তখন তিনি দক্ষিণ ভারতের গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীর চন্দন মিশ্রিত মলয় পর্বত আর সমুদ্রের মাঝের মহেন্দ্র পর্বতের একেবারে নিখুঁত রুট ম্যাপ বা পথ নিদর্শন দিচ্ছেন। এখন ইউরোপীয় ইতিহাসবিদ দাবি অনুযায়ী আর্যরা নাকি তখন সবেমাত্র উত্তর ভারতে পা রেখেছে। তাহলে দক্ষিণ ভারতের কোনায় কোনায় ছড়িয়ে থাকা এই নদী আর পাহাড়ের এমন নিখুঁত ম্যাপ সুগ্রীব পেলেন কোথা থেকে? সুগ্রীবের কাছে কি তখন আজকের জেনারেশনের মতো কোনো গুগল ম্যাপ ছিল? না, ছিল না। এটা তখনই সম্ভব যখন এই সনাতন সংস্কৃতি হাজার হাজার বছর ধরে এই পুরো ভূখণ্ড জুড়ে একসাথে বাস করছে। শুধু রামায়ণ কেন, মহাভারতের ভীষ্ম পর্বে সঞ্জয় যখন ধৃতরাষ্ট্রকে ভারতবর্ষের বিবরণ দিচ্ছেন,
সেখানে ভারতের প্রায় 150টিরও বেশি নদী আর 200টিরও বেশি জনপদের নাম পরিষ্কার উল্লেখ আছে, যার মধ্যে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ থেকে শুরু করে দক্ষিণ ভারতের চোল, পাণ্ড্য আর কেরালা পর্যন্ত সবার নাম ধরে বলা আছে। কিন্তু এই বিশাল অখণ্ড ভারতের সমস্ত রাজারা একই সংস্কৃতির অংশ হিসেবে কুরুক্ষেত্রের যুদ্ধে এসে অংশ নিয়েছিলেন। ব্রিটিশরা আমাদের শিখিয়েছিল আর্যরা নাকি ভারতে এসেছে খ্রিস্টপূর্ব 1500 অব্দে, কিন্তু মহর্ষি বাল্মীকি আর বেদব্যাস ওনারা দুজন শুধু মহাকবি ছিলেন না, ওনারা ছিলেন অত্যন্ত উচ্চমানের জ্যোতির্বিজ্ঞানী। রামায়ণ ও মহাভারতের প্রতিটা বড় ঘটনার সময় আকাশ, গ্রহ, নক্ষত্র আর সূর্য চন্দ্রের অবস্থান ঠিক কেমন ছিল ওনারা সেটা এক ধরনের কোড ল্যাঙ্গুয়েজ লিখে গেছেন। আমেরিকান ভারত তত্ত্ববিদ ডক্টর ডেভিড ফ্রলি তার বইতে স্পষ্ট দেখিয়েছেন আধুনিক বিজ্ঞানীরা যখন স্কাই ম্যাপ নামক বিশেষ কম্পিউটার সফটওয়্যার ওই প্রাচীন গ্রহ নক্ষত্রের পজিশনগুলো ইনপুট করলেন, তখন মহাভারতের আসল সময়কাল বের হলো খ্রিস্টপূর্ব 5000 থেকে 7000 অব্দ। এবার আপনারাই বলুন, 1500 অব্দে আসা কোনো যাযাবর পশুপালক জাতি কি টাইম ট্রাভেল করে 5000 বছর আগের ভারতের আকাশের গ্রহের অবস্থান এত নিখুঁতভাবে লিখে দিয়ে যেতে পারবে? এটা ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব নয়। খোদ ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক দিলীপ কে চক্রবর্তী এবং ভারতের প্রত্নতত্ত্বক জনক অধ্যাপক বিবি লাল তাদের গবেষণায় স্পষ্ট দেখিয়েছেন হরপ্পা সভ্যতার বৈদিক সভ্যতার জীবনযাত্রা আসলে একই নদীর এপিট আর ওপিট। ফরাসি গবেষক মিশেল দানিনো তো উপগ্রহ বা স্যাটেলাইটের চিত্র দিয়ে প্রমাণ করেই দিয়েছেন যে ঋগ্বেদে বর্ণিত সেই পবিত্র সরস্বতী নদী আসলে আমাদের সিন্ধু সভ্যতার বুকে চির বয়ে যেত। তাছাড়া আমাদের এখানে শ্রী রামচন্দ্রকে তো আর্য বলা হতো। আর্য সর্ব সমশ্চৈব সদৈব প্রিয় দর্শন। এখানে আর্য মানে কোনো জাতি নয়। এমনকি দ্রৌপদী যখন যুধিষ্ঠির বা অর্জুনকে সম্মান দিয়ে ডেকেছেন, তিনি লর্ড বা স্বামী অর্থে আর্যপুত্র শব্দটা ব্যবহার করেছেন। একইভাবে মহাভারতের কুন্তী, গান্ধারী বা দ্রৌপদীকে সম্মান জানিয়ে আর্যা বলে সম্বোধন করা হয়েছে, যার আসল অর্থ হলো সম্মাননীয় নারী। সুতরাং আমরা সেই সমস্ত তথাকথিত মানুষদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই, ইউরোপীয় গবেষকদের 150 বছর আগের থিওরিগুলি কি চূড়ান্ত সত্য, নাকি নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, ডিএনএ গবেষণা আর আমাদের নিজস্ব প্রাচীন সাহিত্যকেও সমান গুরুত্ব দিয়ে দেখা উচিত? ডক্টর বসন্তে সিল্ডের গবেষণা কিংবা সাম্প্রতিক বৈজ্ঞানিক তথ্যগুলো কি অন্তত একবার নিরপেক্ষভাবে পড়ে দেখা উচিত নয়? আজ সময় এসেছে ধার করা ইতিহাস নয়, প্রমাণ ভিত্তিক ইতিহাস জানার। নিজের শেখরকে জানুন, প্রশ্ন করুন, গবেষণা করুন, তারপর সিদ্ধান্ত নিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতবাদ জানান, প্রচুর পরিমাণে শেয়ার করুন যারা জানতে চায় বা আপনার পরিচিত মানুষের সঙ্গে। আর পরবর্তীতে আমরা আবারও দেখা করছি আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।